এটা তোমার 2023-এর একটি ঘটনা। তোমার ধরো ফেব্রুয়ারির মাঝামাঝি করে এই ঘটনাটা আমার কাছে আসে, এই কেসটা আসে। আচ্ছা। তো যেহেতু আমরা যে ফিল্ডে রয়েছি, তো একজন গাইনোকোলজিস্ট আছেন, লেডি গাইনোকোলজিস্ট, উনি আর কি আমাকে সাজেস্ট করেন ওনার পেশেন্টকে। সেই মেয়েটি 1 মাসের বা 2 মাসের অন্তঃসত্ত্বা সেই মুহূর্তে। তো ওর কিছু মানে বিহেভিয়ারাল চেঞ্জেস ওর মধ্যে এসছে, কিছু এমন ব্যবহারও করছে যেগুলো হয়তো খুব স্বাভাবিক নয়। এবং আমরা জানি যে অনেক সময় প্রেগনেন্সিতে না অনেকের এই জিনিসগুলো হয়, মানে ধরো মুড সুইং হওয়া, হ্যাঁ, বা একদম খেতে ইচ্ছা না করা, সবার কথাকে ঠিক ভালো করে না নিতে পারা, এইরকম অনেক ধরনের কিন্তু মুড সুইংসের বিভিন্ন প্রবলেম এগুলো থাকে। ওর মধ্যেও বেশ কিছু দেখা দিয়েছে, ঠিক আছে। তো ম্যাম তখন করলেন কি, বললেন যে ওর বাড়ির লোককে বললো যে একজন ম্যাম আছেন, একজন সাইকোলজিস্ট আছেন, তুমি তার সাথে গিয়ে কথা বলো, আমার মনে হয় সমস্যাটা সমাধান হবে। তো তারপরে মেয়েটির কেস আমি হাতে পাই, এটা 2023-এর ফেব্রুয়ারি বলছি, মাঝামাঝি। তো মেয়েটি যখন আসে, আর 5টা কেসের মতো এটা নর্মালি লাগছিল যে হ্যাঁ একটা প্রেগনেন্সি, যার জন্য এই সময় তো হরমোনাল অনেক রকম চেঞ্জেস আসে, তো হয়তো ওই জন্য হয়েছে। তো স্বাভাবিক কয়েকটা প্রশ্ন যেরকম হয় প্রথমে একজন সাইকোলজিস্টের কাছে যখন কেউ যায়, কিছু কোয়েশনারিজ থাকে, তার কেস হিস্ট্রি, তার ফ্যামিলিতে আগে কিছু কোনো মেন্টাল ইস্যু ছিল কিনা কারোর মধ্যে, এই সব নিয়ে নর্মাল কথাবার্তা হলো। তো তখন মেয়েটা ভীষণ ডিপ্রেশন ছিল। ওর কথা শুনে আমার মনে হলো যে মেয়েটা খুলে কথা বলতে পারছে না, বা ওর যেন মনে হচ্ছে যে চারিদিকেই ওর ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন আছে বা কাছাকাছি যারাই আছে তারা সবাই ওর শত্রু, ওর কাজগুলোকে তারা কিছুতেই সাপোর্ট করছে না, ওর ভালো লাগছে না, খাওয়া দাওয়ার অনেক কিছু চেঞ্জেস এসছে, অনেক কিছু এমন চেঞ্জ যেগুলো ওই সময়ে মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় করা উচিত না, সেগুলো ধীরে ধীরে করছিল। আচ্ছা। তো বাড়ির লোক তো মানা করবেই, এটা তো স্বাভাবিক। ডক্টরস যিনি ছিলেন, ডক্টররাও মানা করে গেছে যে এগুলো করো না, ভুল হচ্ছে। তো সেখান থেকে ও আমার কাছে আসে, বিভিন্ন কথা শেয়ার করে। প্রথমটাতে আমার মোটামুটি নর্মাল লেগেছে, যে হ্যাঁ ঠিক আছে, নর্মাল এগুলো হয়ে থাকে প্রেগনেন্সি অবস্থায়। তারপরের সেশনে যখন ও আসে আমার কাছে, আমি ওকে যা যা কাজ মানে কতগুলো বিষয় নিয়ে আমি ওকে বলেছিলাম, তো আপনি এগুলোর উপরে চিন্তাভাবনা করবেন এবং পরবর্তী সেশনে যখন আপনি আফটার 21 ডেজ আবার আপনি আসছেন, তখন আপনি আমাকে বলবেন যে এর থেকে আপনি কী চিন্তা করলেন বা কী হওয়া উচিত। আর তার মাঝে একটু মেডিটেশন করতে দেওয়া হয়েছিল, ঠাকুরের নাম করতে দেওয়া হয়েছিল, এটা পার্টিকুলার। কেন আমরা যেহেতু এই অ্যাসপেক্টেও ভাবি যে প্যারানর্মাল কোনো যদি ইস্যু থাকেও, এই সময় মেয়েদের একটু প্যারানর্মাল কোনো অ্যাটাকও হয়ে থাকে, ভূত প্রেতের কোনো ছায়া বা নজর লাগে এরকম কিছু, তো যদি এইসবও থাকে তাহলে ঈশ্বরের একটা নাম করলে সেটা কেটে যাবে। আচ্ছা। এবং অবশ্যই ও একটা ইনার পিস পাবে, মেডিটেশন করবে, ঠাকুরের নাম করবে। তো সেই চিন্তা ভাবনা করে ওকে ওগুলো দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে এভরিডে কিছু করো না করো, তুমি কিন্তু বাবা 108 বার করে নাম করতে তুমি ভুলবে না, আর অন্তত 15 মিনিট তুমি মেডিটেশন করবেই, যোগা মেডিটেশন যতটুকু করা যায় এই অবস্থায়, বাট মেডিটেশনটা তুমি করবেই। 21 দিন পর যখন মেয়েটি আসে, তখন আমি দেখি অদ্ভুতভাবে মেয়েটি আরও রোগা হয়ে গেছে। ওর হাজব্যান্ড বললো ওর ওয়েট লস হয়েছে প্রচুর, এবং মেয়েটাকে দেখে আমার মনে হলো যে ও কিন্তু খুব একটা মানে শান্তিতে নেই। ওর যে এই সময় একটা মা হতে চলেছে, তার মনে কত আনন্দ, কত আশা, এইসব নেই, একদম নর্মাল, মানে ঠিক আছে, একটা রোগ যেন হয়েছে ওর জন্য একটা রোগ হয়েছে, ভুগছে, এরকম একটা ব্যাপার। তা আমি বললাম যে কি খাওয়া দাওয়া করতে পারছো না, মানে এত দেখছি তুমি রোগা হয়ে গেছো, অমুক তমুক, সে অনেক কথা। তারপরে আমাকে বললো, আমি বললাম যে আমি যেগুলো তোমাকে করতে বলেছি তুমি কি সেগুলো করছো? হ্যাঁ করছি। বেশ। তা আমি বললাম যে 108 বার করে আমি আবার রিপিট করলাম, কেন আমি যে জিনিসগুলো দিয়েছিলাম তাতে কিন্তু ডেটোরিয়েট করার মতো কিছু হয় না, বরং ভালো হবে, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল ওকে দেখে কিছু করছে না ও। তা আমি ওকে বললাম যে তুমি 108 বার নাম করছো, আমি আবার রিপিট করলাম। চুপ করে আছে। তখন ওর হাজব্যান্ডকে বললাম ও করছে। তখন হাজব্যান্ড বলছে দেখুন ম্যাডাম, আমি তো বেশিরভাগ মানে বাইরে থাকি,
আমাকে যাতায়াত করতে হয় কর্মসূত্রে। একজন মেড আছেন যিনি দেখাশোনা করেন, কিন্তু তার পক্ষেও তো সবসময় দেখা সম্ভব না একটা মানুষ কী করছে না করছে। তো তুমি ম্যামকে বলো, ম্যাম এতবার তোমায় কোয়েশ্চেন করছেন, তোমাকে যেগুলো ম্যাম বলেছেন তুমি কি সেগুলো করছো? তখন আমাকে বলছে যে না, ঠাকুরের নামটা আমি করতে পারছি না। কেন ঠাকুরের নাম করতে পারছো না কেন? না, আমি 2-1বার যেই নামটা যেরকম ম্যাডাম আপনি বলেছিলেন আমি করার চেষ্টা করছি, আমার ঘুম পেয়ে যাচ্ছে প্রচণ্ড, তো আমি ঘুমিয়ে পড়ছি। আমি ইউজুয়ালি ঠাকুরের নামটা করে মেডিটেশনটা করবো ভাবি, তো আমি তো ঘুমিয়ে পড়ছি। আমি তার মানে তো বলা যায় যে তুমি মেডিটেশনও করছো না। বলছে না আমি ওটাও করতে পারছি না। আমি তার মানে তুমি কিছুই করোনি, না নাম করেছো না মেডিটেশন করেছো। তো ঠিক আছে, আমি বললাম রাতে ঘুমিয়ে পড়ছো, স্নান টান করে উঠে সকালের দিকে করো, কি প্রবলেম আছে? তখন ওর হাজব্যান্ড বলছো তো স্নানই করে না, ও তো স্নানই করে না। আচ্ছা, বললাম তুমি স্নান করো না কেন? তুমি তো এই সময় দেখো তোমার হাইজিন মেনটেনও তো করা উচিত, তারপর শরীর স্বাস্থ্য ভালো হবে। স্নান করার সঙ্গে আমাদের চাকরাজের অনেক কানেকশন থাকে, যে স্নান করলে আমাদের ক্লিনজিং হয়, অদ্ভুতভাবে অরা ক্লিন হয়। তো তুমি সেটা কেন করছো না বাবা, কী প্রবলেম তোমার? বলছে আমার ভালো লাগে না, আমার নোংরা থাকতেই ভালো লাগে। আমি নোংরা থাকতে ভালো লাগে? বলছে হ্যাঁ। আমি আর কোনো প্রবলেম হচ্ছে? বলছে না, আমার এই যে এত কথা বলছি না, আমার বিরক্ত লাগছে, আমার কথা বলতে ভালো লাগছে না। আমি ইনফ্যাক্ট আসতে চাইছিলাম না, আমাকে আমার হাজব্যান্ড জোর করে নিয়ে এসছে। আমার কথা বলতে না একদম ভালো লাগছে না, আমি এক জায়গায় চুপ করে থাকি, এটাই আমার ভালো। কিন্তু আর আমি এসব করব না, আপনি আমাকে এসব মন্ত্র তারপরে তো এই যে এগুলো দিচ্ছেন মেডিটেশন আমার এগুলো ভালো লাগে না। আপনি জানেন আমার কত কষ্ট হয়? সেটাই আমি জানতে চাইছি, মানে কীরকম কষ্ট হয় বলো, তাহলে আমি অন্য কিছু চেঞ্জ করে দেবো। কেন আমার তো জানতে হবে যে কী সমস্যাটা হচ্ছে। তখন বলল যে না, মানে আমার ভালো লাগে না, আপনি এইটা চেঞ্জ করে অন্য আবার সেই কোনো মন্ত্রই দেবেন, আমার ভালো লাগছে না। তো আমি ওকে বললাম, ওকে একটা সিচুয়েশান দিলাম। আমি বললাম যে ধরো একটা প্রবলেম, আমি তোমাকে ভাবতে বলেছিলাম, তো এটা একটা বড় প্রবলেম তোমার লাইফে, তো তুমি সেটা কারোর সাথে আলোচনা করে সর্ট আউট করার চেষ্টা করবে, নাকি নিজে একা সেটাকে ফেস করবে, ওভারকাম করবে মনে জোর নিয়ে, নাকি ওই ব্যাপারটাকে ছেড়ে দিয়ে তুমি নতুন দিকে মুভ অন করবে, যে না ভাই আমি অন্য কিছু ভাবি, এটা যখন হচ্ছে না কেন আমি এটা ডিপ্রেশনে বেকার যাব। ও আমাকে উত্তর দিল এই 3টে অপশনের বাইরে গিয়ে, বলল আমি বরং নিজে মরে যাওয়া পছন্দ করব। মরে যাওয়া পছন্দ? হ্যাঁ। তখন আমি বললাম যে মরে যাবে, কিন্তু এটা অপশানেই নেই। মরে যাবে কেন? বলছে কারণ আমি বুঝতে পারছি আমার লড়াই করার ক্ষমতা কমে যাচ্ছে দিন দিন, আমি আর লড়তে পারছি না। তো আমি বললাম যে প্রেগনেন্সি তখন ওর মানে 3+, মানে 3 মাস আর কিছু দিন হয়েছে। তো আমি বললাম তুমি জানো তুমি যে এরকম করছো এই অবস্থায়, তুমি এই যে স্ট্রেসটা নিচ্ছ, এই স্ট্রেসটার জন্য তোমার বেবির কত ক্ষতি হতে পারে। বলছে হ্যাঁ ম্যামও বলছেন, আপনিও বলছেন। আমি তাহলে? বলছে আমার এখন কোনো কিছু ভাবতে ভালো লাগছে না, আমি যেরম আছি সেরম থাকলে ভালো। তো গেল যা সেদিনকার মতো ওকে বোঝানোর আমরা বোঝালাম মোটামুটি, ও বেরিয়ে গেল, ও চলে গেল। তা এই ওর ব্যাপারটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম। তারপরে আমি একটু বাইরে গেছিলাম, তো আমার আর যোগাযোগ হয়নি। আর আমি বাইরে গেলে কোনো কাজে গেলে ফোন ধরি না এই ওরিয়েন্টেড, যদি খুব প্রয়োজন হয় সেটা ছাড়া। তো তারপর দেখলাম আমি যখন 2 দিন পরে ফিরে এসেছি, ওর হাজব্যান্ড আমাকে ফোন করেছে 5 দিনের মাথায়, মানে আমার কাছ থেকে যাওয়ার 5 দিনের মাথায়। আমি ওর হাজব্যান্ডকে বলেছিলাম নাম টাম কিন্তু করতেই হবে, আমার কিন্তু ভালো লাগছে না, ঈশ্বরের নাম করতেই হবে, ও যদি না করতে পারে ওর সামনে আপনি নাম করুন, ওর কানের মধ্যে করুন নামটা, বা ঘরে চালান, যে মন্ত্রগুলো দিয়েছি তাতেও কিন্তু অনেকটা ভালো হবে। রেকির একটা সুন্দর মিউজিক হয়, সেটা চালিয়ে দিন, ভালো হবে। 5 দিনের দিন ফোন করে বলছে যে ম্যাম ওকে তো কিছুতেই আমরা রাখতে পারছি না, একদম বদ্ধ উন্মাদের মতো করছে ব্যবহার। বদ্ধ উন্মাদের মতো ব্যবহার করছে মানে? বলছে হ্যাঁ ম্যাম কী করছে আপনি চিন্তা করতে পারবেন না, ঘরের মধ্যে ও রীতিমতো খাটের মধ্যে উঠে উঠে লাফ দিয়ে দিয়ে পড়ছে, তারপরেতে বেডের মধ্যে থেকে মাটির দিকে মাথা দিয়ে পাটা বেডের ওপরে তুলে শুয়ে থাকছে, স্নান করছে না, রাতের বেলা উঠে উঠে হুটবাট এদিকে চলে যাচ্ছে, ছাদে চলে যাচ্ছে মাঝরাতে। এই মানে বিগত 5 দিনের মধ্যে কী করেছে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। তা ম্যাম প্লিজ আপনি একবার আসুন ম্যাম,
খুব মানে চিৎকার চেঁচামেচি, গতদিন তো চিৎকার চেঁচামেচি এমন করেছে কালকে রাতের বেলা যে চিৎকার করতে করতে প্রায় সেন্সলেস হয়ে গেছে। তো তখন আমি বললাম যে তাহলে আপনি গাইনো যিনি আছেন ম্যাডামকে একটু দেখিয়ে নিন, কেন এতটা হাইপার হয়েছিল, মেবি কোনো ইস্যু থাকতে পারে। আর তারপরে না আমি পরশু দিন যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যেগুলো করলে হাইপার হচ্ছে সেটা হতে দেবেন না। তা বলে ভালো কথা। আমি পরশু দিন গেলাম, গিয়ে যখন মেয়েটার সাথে মানে ও আসার ক্ষমতা নেই আর, ঠিক আছে। তা আমি যখন গেছি, আমি গিয়ে দেখছি ও বিছানায় শুয়ে আছে। তা আমি বললাম যে কী ব্যাপার, তুমি এরকম ঠাকুরের নাম করছো? তো আমাকে দেখে প্রথমে তো মানে চিনতে পারছিল না, তারপর খুব কাঁদছিল। কাঁদতে কাঁদতে বললো যে ম্যাম, ও না আমার কানের মধ্যে এত জোরে ঠাকুরের নামটা করেছে, আপনি যে মন্ত্রটা, এত জোরে চিৎকার কে করে কানের মধ্যে? ও প্রচণ্ড জোরে চিৎকার করেছে আমার কানে, জানেন খোঁচা দিয়েছে কত গরম একটা জিনিস দিয়ে। বললাম তাই নাকি? বলছে যে হ্যাঁ, আর আমার এত কষ্ট হচ্ছিল, আমার ঘাড় কাঁধ সব ব্যথা করছিল, শরীর জ্বালা করছিল, আমার মনে হচ্ছে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমি থাকতে পারছি না ম্যাডাম, ও আমার কানের মধ্যে এত জোরে চিৎকার করেছে। ওর হাজব্যান্ড সমানে বলেছে বিশ্বাস করুন ম্যাম, আমি চিৎকার করিনি, আমি কেন চিৎকার করব, রাতের বেলা ও ঘুমোচ্ছে, ওর ঘুম এসে গেছে, আমিও চিৎকার করবো, আমি কি পাগল? কিন্তু ও সমানে বলে যাচ্ছে। তারপরে বলছে আপনি বিশ্বাস করছেন না ম্যাম, দেখুন এখানে আসুন ম্যাম, আমার কানটা পুড়ে গেছে দেখুন। তো কান পুড়ে গেছে, সত্যিই গিয়ে দেখছি কানের পিছন দিকটা একদম মানে সেই লাল হয়ে গেছে, এমন ওপর দিকটা যেমন সেই রক্তের ছিটছিট হলে না, মানে সেই একটা স্পট পড়ে গেছে একদম, মনে হচ্ছে যে কিছু দিয়ে একটা ছুঁচের মতো কিছু দিয়ে গাঁথা হয়েছে। তাই বললাম সর্বনাশ, কী অবস্থা? বলছে আমি বলছি ম্যাম, আপনি বিশ্বাস করছেন না, আমার কানে গরম কিছু দিয়ে একটা খোঁচা দিয়েছে। আর সেই তার স্বামীও ভীষণভাবে রিকোয়েস্ট করছে আমাকে, তার ঘরে ঠাকুর আছে, তার দিব্যি দিচ্ছে অমুক তমুক। না আমি করিনি ম্যাম, বিশ্বাস করুন, আমি কি পাগল, আমি সব করিনি। তো যাক, সেই দিনটা গেল। পরের দিনটা মোটামুটি ভালো কাটলো, আমি মোটামুটি একটুখানি যতটুকু হিল করা যায়, যা করা যায় বললাম। আমি বললাম দেখুন নিজের ওপরে তো কাজ করতে হবে, নাহলে তো হয় না। তো তারপরের দিন আবার তার হাজব্যান্ড ফোন করে বলছে যে ম্যাম, ওকে আমরা আর পাচ্ছি না, মানে মনে হচ্ছে একটু হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালাইজ করতে হবে। আমি কেন, কী হয়েছে এমন? বলছে আর বলবেন না ম্যাম, আগের দিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙেছে, আমি দেখছি ও নেই। তো কোথায় গেল? আমাদের 3 BHK ফ্ল্যাট, তার বাইরে কিছু না। আমি তো চতুর্দিক খুঁজছি, মাঝে মাঝে ছাদে চলে যাই, সেখানেও গেছি, বাইরে সিকিউরিটি গার্ড আছে, তাকে না বলেও বেরোতে পারবে না। তো এটা আমি শিওর যে ও বেরিয়ে মানে বাইরে চলে যায়নি। লিফট থেকে শুরু করে সিঁড়ির তল, আমি কোনো জায়গায় বাকি রাখিনি, ওকে আমরা কোথাও পাইনি। ঘরের মধ্যে লোকজন জড়ো হয়ে গেছে, মানে বিল্ডিংয়ের লোক চলে এসছে, এমন অবস্থা। পরের দিন সকালবেলা ওকে ওদেরই খাটের পিছন দিকে, যে খাটের যে মাথার সাইডটা থাকে না, তার পিছন দিকে ওকে পাওয়া গেছে। কিভাবে? ও রাতের বেলা, ওদের না খাটের পিছন মানে খাটটা একটু মাঝখান করে, মানে সাইডের থেকেও জায়গা আছে, এদিক থেকেও জায়গা আছে, পিছনেও জানলা আছে বলে অনেকটা জায়গা। আমার মনে হয় সামহাও ও কোনোভাবে, কিন্তু অতটাও জায়গা নয় যে একটা মানুষ ওইভাবে ঢুকে যাবে, কিন্তু আমার মনে হয় খাটের ওই মাথাটা ও ডিঙিয়ে ঢুকেছে। আচ্ছা। যেটা ওর হাজবেন্ডেরকে মানে চিন্তাও করতে পারবে না, এরকম সরু জায়গা, সেখানে যে একটা মানুষ ওইভাবে সারা রাত থাকবে। জানতে পারলো কী হবে, পরের দিন সকালবেলা ওদের যে মানে ঘর মোছে টোছে একজন আছে, তিনি এসেছিলেন সকালবেলা। তিনি সকালবেলা এসে যখন খাটের নিচটা ঝাঁট দিতে যাচ্ছে, তখন দেখছে ওখানে শুয়ে আছে। তারপর যখন ওখান থেকে বার করা হয়, টয়লেট করে ফেলেছে, হাতের নখগুলোকে এমনভাবে খেয়েছে যে সেখান থেকে রক্ত বেরিয়ে গেছে, এমনভাবে হাতের নখগুলোকে খেয়েছে। দেয়ালের মধ্যে ওই রক্ত বেরোনো অবস্থায় আঁচড় কেটেছে। তখন আমি বললাম যে তাহলে কী ভাবছো, এটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে ভাবছো? বলছে তো সেরম মনে হচ্ছে না ম্যাম। যে না, এটা তো অন্যরকম মনে হচ্ছে আমার। ওসিডি বলে একটা মেন্টাল প্রবলেম হয় মায়েরা যখন গর্ভবতী থাকেন, সেক্ষেত্রে তারা কিন্তু সুইসাইড করতে চান, হ্যালিউসিনেট করেন, অনেক রকম সমস্যা হয়, ডিপ্রেশনও থাকে অনেকের। তো এটা তার থেকে একটু ডিফারেন্ট। ও কিন্তু এই মুহূর্তে সুইসাইড করবো বলছে না, অন্যরকম কিছু করছে। তো যাই হোক, সেইটা বেশ 1 সপ্তাহ ওকে হসপিটালে নিয়ে গেল, স্যালাইন দিল, অমুক তমুক, ঠিক হলো। ফিরে আসার পর যেগুলো শুরু করলো সেগুলো ভীষণ ওয়ার্ড।
আর ততদিনে মোটামুটি 5 মান্থ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এবার 5 মান্থ হয়ে গেল, যে বাপের বাড়ি থেকে ওই কি 5 ফল টাচ ফল দেয়, একটা রিচুয়াল থাকে আমাদের হিন্দুদের। বেবি শাওয়ার। হ্যাঁ মেবি, মা যখন 5 মাসের গর্ভবতী হন তখন বাপের বাড়ি থেকে পায়ের ওই আঙুর 5 ফল এইগুলো অনেকে দেন, যাদের যা নিয়ম আর কি। তো কেউ তার বাপের বাড়ি থেকে মাদুলি, ওরা কি বলে কোন ঠাকুরের দোধ ধরা এরকম একটা কিছু বলে, তো সেরকম মাদুলি কেউ পঞ্চানন ঠাকুরের থাকে, কেউ পাঁচু ঠাকুরের থাকে, কেউ লোকনাথ বাবার থাকে, এরকম ডিফারেন্ট কাইন্ড অফ। তো ওকে মাদুলি দেওয়া হয়েছিল। তো এখানে একটা খুব মানে ঘটনা ঘটলো, যে মাদুলিটা মেয়েটাকে দেওয়া হয়েছিল, পায়ের আঙট ফাঙট সব দেওয়া হয়েছিল, অদ্ভুতভাবে ফলগুলো যে দিয়েছিল না, পরের দিনকেই, আমি জানি না ফলগুলো মেয়েটা কেন কেটেছে, কি বৃত্তান্ত, প্রত্যেকটা ফলের ভেতরে পোকা। আচ্ছা। 5টা ফল দিতে হয় মায়ের আঁচলে, প্রত্যেকটা ফলের মধ্যে পোকা, পচা। কিন্তু ওর মা বলছে আমি খুব ভালো করে দেখে আমি কিনেছি ফলগুলো, এরকম হওয়ার কথা নয়। মাদুলিটা মেয়েটা ছিঁড়ে ফেললো, থাকলোই না ওর গলায়। তো যাই হোক, এরপর যেগুলো শুরু করলো, ওর বিহেভিয়ার ভীষণ চেঞ্জ এলো। কিরম, ওর হাজব্যান্ড যদি ওকে ঠাকুরের নাম শোনাতে চাইতো টিভিতে, বা এখন তো নেটে টিভিও চলে, বা ধরো ইউটিউবে ব্লুটুথ দিয়ে চালিয়ে দিচ্ছে, কি একটা ভাষায় খুব গালাগালি করতো, একটা অন্যরকম ভাষায়, ভীষণ বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, যা নয় তাই, মানে সে বলা যাবে না, এত বাজে বাজে ভাষা ও ইউজ করতো, যে কেন চালাচ্ছিস, এত বাজে বাজে। মেয়েটা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, যথেষ্ট ভদ্র ফ্যামিলির মেয়ে, যেসব ভাষা ইভেন ওর জানার কথা নয় সেই সব বলছিল। এরপর যেটা হলো, যে বিভিন্ন রকম ডিমান্ড করতে শুরু করলো। কীরকম, কয়েকদিন ধরে বলছিল আমার না কেমন একটু লাগছে, কিছু কিছু খেতে ইচ্ছা করছে, মুখটা শুধু শুধু লাগছে। তা কি খাবে বলো, জোয়ান খাবে, এই খাবে, মানে যেমন বাড়ির লোক বলে থাকে, কি ক্রেভিংস কিছু হচ্ছে খাবে। বলছে এক কাজ করো তো, আমাকে একটু বিড়ি এনে দাও তো। বিড়ি? হ্যাঁ বিড়ি। তা আমিও শুনে মানে আমারও এরকমই একটা রিয়াকশান ছিল, বিড়ি এনে দিতে বলছে। বলছে হ্যাঁ, বলছে বিড়ি এনে দাও তো। আবার কি একটা ব্র্যান্ড বলছিল, খুকুমনি না কি একটা ব্র্যান্ড, মানে ওর জানার কথাই না। আমি কি বলবো, আমার লাইফে এরকম কেস আমি শুনছি, আমার মানে ভিকটিম তো, পেশেন্ট তো, তার হাজব্যান্ডের কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আমার কি বলবো, আমি ভেরি অনেস্ট, আমার না হাসিও পাচ্ছিল, আশ্চর্য লাগছে যে বাবা আবার খুকুমনি বিড়ি বলে দিচ্ছে। তা এবার আমি বলছি আর কি বলছে, বলছে তা আমি সেটা এনে দিলেই কি, এনে দিতে বললেই কি আমি এনে দেবো, আমি এনে দিচ্ছি না, তো সেই নিয়ে ঘরে ভাঙচুর হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, খুব হচ্ছে। তারপরে বাড়ির কাজের লোককে দিয়ে একে দেখে দিয়ে কীভাবে আনিয়েছে, বলছে সে বিড়িটা খাওয়ার কায়দাটাই আলাদা, কানে গুঁজছে, খাচ্ছে, কানে গুঁজছে, এমনভাবে টানছে বিড়িটা, মনে হচ্ছে কতদিন ধরে খায়। আচ্ছা, ঠিক আছে। ওর হাজব্যান্ড জেনারেল স্মোক করেন না, তো ঘরে সিগারেট পাওয়ার কোনো রাস্তাও নেই, কিন্তু ও ওরকমভাবে মানে মনে হচ্ছে যেন বিড়িটাকে কানের মধ্যে গুঁজে গুঁজে রেখে দিচ্ছে, এবং বলছি একটা থাক, পরে আবার খাবো, এখন একটা খেয়ে নিই। তো বলছি ম্যাম সেই এইটুকু হয়ে যাচ্ছে বিড়িটা, সেটাকে টানছে। ওর হাজব্যান্ড সেটাও লক্ষ্য করেছে, বলছে এইটুকু হয়ে যাচ্ছে। বলছে আমি মনে হচ্ছে না আমার সামনে আমার স্ত্রীকে দেখছি। আমার খুব হাসি পাচ্ছে, হাসিও পাচ্ছে, বসছে ওরকম যেমন মানুষ চাষে মাঠে ঘাটে যেমন বসে। তারপরে ডিমান্ড করলো গোড়াখু। গোড়াখু? হ্যাঁ, ওই যে লাল রঙের এক ধরনের পদার্থ, অনেকে নেশা, মানে দাঁতে মাঝেটা যে আর কি। বলছে গোড়াখুর নিয়ে এসো তো, আমি দাঁত মাজবো। মানে উনি হয়তো কোনোদিন, ওনার জানেই না বিষয়টা কি, কোনোদিন এরকম ভাবেইনি, করেইনি, সেই মানুষটা বলছে। তো এরপরে তো আমার আর কোনো সন্দেহই ছিল না যে ওর মধ্যে কিছু আছে। এমনিতেও আমরা কিছুটা সেন্স করতে পারি, আমি সেন্স করেও নিয়েছিলাম যে এখানে প্যারানর্মাল কিছু ব্যাপার ঘটেছে। তা আমি বললাম গোড়াখুর এনে দিলেন? বলছে গোড়াখুর আমি এনে দিইনি, ওই আমার মেয়েটকে টাকা পয়সা দিয়ে আমি অনেক করে বলেছি আনবে না, যা হয়ে যাক, কিন্তু ওকে ভয় দেখিয়েছে, আমি হাতে শিরা কাটবো, অমুক তমুক, এনে দিয়েছে। নেশা, মাথা চুল ছিঁড়ছে, এনে দিয়েছে। রাতে ওটা যথারীতি দাঁতে ডলেছে, পরের দিন সকালে মাথা ঘুরে পড়ে গিয়ে একাকার অবস্থা, খৈনি খাচ্ছে।
বোধহয় মদ খাওয়াটাই ওনার বাকি ছিল। খৈনি খাচ্ছে বিশ্রী রকমের। ও কে শিখিয়েছে ওকে হাতে কিভাবে ডলতে হয়, কিভাবে খেতে হয়, বাবা সব জানে, একদম পারফেক্ট ওয়েতে সব কিছু করছে। ওর হাজব্যান্ড আমার সামনে বলছেন, আমি শুনছি। তারপর আমি বললাম যে দেখুন, আমার খুব একটা ভালো লাগছে না, আই থিঙ্ক কোনোভাবে ওকে কি গ্রামে ট্রামে নিয়ে গেছিলেন কোথাও, বা এমন কোনো জায়গায় যেখানে হয়তো প্রেগনেন্সি অবস্থায় কোথাও বসে খেয়েছে টেয়েছে, সেই এঁটোকাটার জন্য কোনো ইভিল এনার্জি অ্যাট্রাক্ট হয়েছে। বলছে না ম্যাডাম, এর মধ্যে কোনো জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়নি, কেবলমাত্র ওর বাপের বাড়ি গেছিলো। ও কনসিভ করার খবরটা আমরা বাপের বাড়িতেই পেয়েছিলাম। আচ্ছা। আমি বললাম আমার বাপের বাড়ি কোথায়? বললো বাপের বাড়ি বেশি দূরে না, এই তো আমাদের পাঁশকুড়ার এদিক করেই ওর বাপের বাড়ি, বিয়ে হয়েছে বাঁশদ্রোণী। তো বললো যে ঠিক, আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু দেখতে হচ্ছে কেসটা। তো আমাদের মতো আমরা যা রিচুয়াল করেছি, করে টোরে ওকে যা যতটা কিছু দেওয়া যায় আমাদের মতো রিচুয়াল করে আমরা, যেহেতু ও নিজে কিছু করতে পারছিল না, তো ওর বাড়ির লোককে দিয়ে প্রোটেকশন দেওয়ানো হলো। সব কিছু করার পরে মোটামুটি ব্যাপারটাকে টানা গেছে। বেশি কিছু করতে পারছিলাম না, কেন কি ওর যে পজিশন না, আমরা যদি সেখানে বেশি কিছু রিচুয়াল वगैरह করতে যাই আবার না বাচ্চাটার কোনো ক্ষতি হয়, সেটাও তো একটা ভয়ের ব্যাপার। তো আমাদের যতটুকু করার আমরা আমাদের বৌদ্ধিক যে মন্ত্রগুলো হয়, যেগুলোকে অন্তত শান্ত রাখা যায় বা কিছুটা পজিশন ফ্রি করা যায় কিছু দিনের জন্য, সেগুলো আমরা করছিলাম। ওরা যেহেতু মাদুলি টাদুলি খুলে ফেলেছিল, তো ওনারাও চেষ্টা করে যাচ্ছিলেন ওনাদের সেই যে ঠাকুরের আর কি আন্ডারে দোধ ধরা যেটা বলছিলাম আর কি, সেই ঠাকুরের আন্ডারেও কিছু করে টোরে ওখানে ম্যাটারটা একটু শান্ত করা গেল কোনোভাবে। তারপরে ম্যাটারটা চললো যখন ওনার 8 মাস কয়েকটা দিনই হয়েছে, তো খুব শরীরটা খারাপ হয়, ওকে কলকাতার একটা নামি নার্সিংহোমে ভর্তি করা হয়। এবং আনফর্চুনেটলি এটা খুব দুঃখের সাথেই জানাচ্ছি, বেবি হলো, বাচ্চাটা হয়েছিল, প্রিম্যাচিওর তো ছিলই, বাচ্চাটা 5 দিন ছিল, এনইউসিতে রাখা হয়েছিল, 5 দিন ছিল, তারপর আর থাকলো না। এবং অদ্ভুতভাবে মানে এখনও বোধহয় এর উত্তরটা পাওয়া যায়নি যে ওর গায়ে অসংখ্য ছোট 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 দাগ ছিল ছেঁকার মতো বাচ্চাটার। হ্যাঁ, এবং নীল হয়ে গেছিল, ব্রেন গ্রো করেনি, হার্ট গ্রো করেনি, এবং বাচ্চাটা ব্লুইশ হয়েছিল, তার মধ্যে ছোপ 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 দাগ, মনে হচ্ছে কি ছেঁকা দিয়েছে এরকম। চোখগুলো মনি গ্রো করেনি, মানে বিভৎস আর কি। তো যাই হোক, থাকলেও হয়তো সে সুস্থ একেবারেই হতো না, সেটা ডাক্তার বলেছিলেন যে বেবিটা যদি স্টে করেও যায় কোনোভাবে, তাহলে কিন্তু সে সুস্থ থাকবে না, তার যে কোনোভাবে হয়তো একটা দুটো অঙ্গ কাজ না করতে পারে, বিকলাঙ্গ হতে পারে, ব্রেনও তো গ্রো করেনি। তো খুব একটা দুঃখের ব্যাপার, বাড়িতে একটা প্রচণ্ড শোকের ছায়া, আমরাও সবাই খুব কষ্ট পেলাম যে শেষ রক্ষাটা হলো না, যে ভয়টা মানে পাচ্ছিলাম আমরা সেটাই হয়ে গেল। তো যাই হোক, এইসব কেসের ক্ষেত্রে এইসবই হয় বেশিরভাগ, যদি না প্রোটেকশন ঠিক করে দেওয়া যায়। তো ওর কোনো, আমরা মানে এমন অবস্থায় ছিল, ও যে বেঁচেছে এটাই অনেক বড় কথা। ওর মায়ের কথা বলছি আমি, হ্যাঁ, বাচ্চাটা মানে যিনি আর কি, যার কেস এটা, অনেক কষ্টে সে নিজে বেঁচেছে। তখন তার কোনো তাপ উত্তাপ ছিল না যে বাচ্চাটা নেই বা কিছু, ওই 2-1 জিজ্ঞেস করেছে কেমন আছে বেবি, এইটুকু। তারপরে বাড়ি আনা হলো, ট্রিটমেন্ট হলো, চলছিল আন্ডার ট্রিটমেন্ট, ওষুধপত্র চলছে। হঠাৎ তারপর আবার ওনার হাজব্যান্ড ফোন করলো যে ম্যাম কাউন্সিলিংটা কি তাহলে আবার শুরু করব? হ্যাঁ করুন, আমাদের দেখতে হবে যে এখনও আগের মতো বিহেভ করছে নাকি না, বাচ্চার এনার্জি নিয়ে বেরিয়ে গেছে। তো তারপর বললো তাহলে ঠিক আছে ম্যাম, দেখি কয়েকদিন, তাহলে আমি হ্যাঁ আরও কয়েকদিন দেখুন। আবার একদিন উনি ফোন করে বললেন যে প্রচণ্ড রকম কেঁদেছে ওর মা, প্রচণ্ড কেঁদেছে। তো আমি বললাম যে হ্যাঁ কান্নাটা দরকার ছিল, কেন ওতেই খবরটা শোনার পরে তো একবারও কাঁদিনি, তো এটা কাঁদাটা দরকার ছিল। প্রচণ্ড কেঁদেছে ম্যাম, এখন অনেকটা ঠিকঠাক আছে। বেশ, এটা কাটলো। ঠিক 3-4 দিনের মাথা থেকে আবার আগের ব্যাপার শুরু করে দিল, সেই বিড়ি, সেই খৈনি, সেই আবার সেই মানে ইয়ে করছে, তোমার এদিক ওদিক যাচ্ছে, আবার সেই ওরকম খাটের পিছন দিকে গিয়ে শুয়ে থাকছে,
হ্যাঁ, বাড়িতে সবজি আনলে কি ভালোভাবে সবজি চুজ করছে, যে কোনো দিন নিজে রান্না করেনি বিভিন্ন রকমের পদ বানাচ্ছে, আর রান্না অদ্ভুত খাওয়া দাওয়া, যেটা প্রেগনেন্সিতেও ছিল। কিন্তু ওর প্রেগনেন্সি যখন ছিল তখনও এগুলো করতো, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খাওয়া, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ কচকচ করে খেয়ে নিচ্ছে। তারপরেতে যে মেয়ে এরকম খায় না, সব কিছু জল ঢালা ভাত খাওয়া, অমুক তমুক, মাংস মাছ রিচ খাবার প্রচণ্ড বাড়িয়ে দিয়েছিল। তো তারপরে আমরা বললাম যে এখন তো আর আমাদের কোনো ভয় নেই, এবার আমরা আমাদের কাজ করব। তার মানে কিন্তু বাচ্চার শক্তিটা নিয়ে ওই বাচ্চার মধ্যে দিয়ে কিন্তু রিলিজ হয়ে যায়নি, যে শুধু ও বেবিকে নিতে এসছে তা নয়, কিন্তু এনার্জিটার মধ্যে রয়ে গেছে। তাহলে তার আরও উদ্দেশ্য কিছু আছে। তখন আমরা বললাম যে তাহলে ঠিক আছে, এবার আমরা আমাদের কাজ করব, আর আমাদের কোনো ভয় নেই। যখন আমরা আমাদের কাজ শুরু করি অরিত্র, একটা ব্যাপার জেনে না জাস্ট পায়ের নিচে থেকে মাটি সরে গেল, আর ততটাই রাগ হয়েছিল তার ফ্যামিলির লোকের ওপরে, মেটার। হ্যাঁ, মানে তুমি যখন একজন সাইকোলজিস্টের কাছে আসছো তখন তো তুমি ম্যাটারটাকে সব কিছু ডিসক্লোজ করবে, খুলে বলবে। মেয়েটার চার্ট যদিও আমি দেখেছিলাম, আমার কিছুটা সন্দেহ হয়েছিল। পুরো যখন কেসটা আমরা প্রায় সলভ করে এনেছি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাদেরকে, অনেক কাঠখড় পুড়িয়ে আমরা যখন কেসটাকে একটা জায়গায় নিয়ে এলাম, তখন যখন মানে শুনছি তার ভিতরে যে সোলটা ছিল সে যখন বলছে নিজের কথা, তখন তার মুখ থেকে জানতে পাচ্ছি যে কারোর দ্বারা তাকে পাঠানো হয়েছে, এবং সে আর কেউ না, মেয়েটির এক্স হাজব্যান্ড। মেয়েটার এক্স হাজব্যান্ড? হ্যাঁ, তার মানে মেয়েটির এটা দ্বিতীয় বিবাহ ছিল। আচ্ছা। মেয়েটার চার্ট আমি তারপরে একবার, মানে আগেও একবার চেক করেছিলাম, সেখানে কিন্তু ছিল যে ওর 7th হাউসে কেতু আছে মেয়েটি। 7th হাউসে কেতু থাকলে মানে নর্মালি যেটা হয় যে ম্যারেজ লাইফে ডিফিকাল্টিস, একাধিক বিবাহ, আরও অনেক কিছু গ্রাউন্ড দেখতে হয়। তবে এটা ছিল, এটা কোথাও না কোথাও আমাকে কিন্তু একটা আইডিয়া দিয়েছিল যে কিছু একটা, হ্যাঁ, একটা ইন্ডিকেশন ছিল যে কিছু একটা হবে ম্যারেজ লাইফে ওর। তো এবার আমি তোমাকে বলছি, শোনো, এই জিনিসটা জানলাম তো আমরা পরে, কিন্তু তার আগে কী কী কাঠখড় পড়ালাম সেটা শোনো, কত কি করতে হলো আমাদেরকে। মেয়েটা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা কমানোর জন্য প্রথমত আমাদেরকে ওর আকাশিক করতে হলো। মিডিয়ানশিপে অন্য এনার্জি বা ধরো যে মানে থাকে না যে আমাদেরও তো অ্যাঞ্জেল থাকেন, তাদের সাথে কন্ট্যাক্ট করলাম আমরা, অ্যাঞ্জেলদের হেল্প নিতে হলো যে কি হচ্ছে। প্রত্যেকটা মানুষের সাথে তার একটা স্পিরিট গাইড থাকে, দুজন করে স্পিরিট গাইড থাকে একটা সোলের সঙ্গে। তাদের সাথে কন্ট্যাক্ট করা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব মানে খুবই। এই মেয়েটির ক্ষেত্রে আমাদের সেটা করতে হয়েছিল। সেই একটা সোল কন্ট্রাক্ট থাকে, সেটাকে আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে কাটাছেঁড়া করতে হয়েছে ওর সোল কন্ট্রাক্ট নিয়ে। তারপরে তার কখন সেই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছিল না, তার আগে ইভেনচুয়ালি আমরা কি করেছি যেন ওর পাস্ট লাইফ রিগ্রেশন করারও চেষ্টা করেছি, যে পাস্ট ইস্যু থেকে কিছু আসছে না তো। ইভেন তার হাজব্যান্ড খরচাও করেছেন তার জন্য, তার খরচাও করেছে যে পাস্ট লাইফ রিগ্রেশন করে যদি জানা যায় কোনো পাস্ট ইস্যু আছে নাকি। সেটাতেও সেরকম কোনো ইস্যু আমরা পাইনি। তখন ওর গার্জেন অ্যাঞ্জেলের সাথে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হয়েছে। আর এটা মিডিয়ানশিপের থেকে একদম আলাদা। মিডিয়ানশিপে নর্মাল সোলের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো, ওটা অনেকটা ইজি হয়। কিন্তু যখন তুমি গার্জেন অ্যাঞ্জেলের সাথে কন্ট্যাক্ট করছো সেটা কিন্তু খুব টাফ, কারণ ওনারা যে সে ডাকলেই কিন্তু চলে আসে না। অনেক ইন্টেন্স ওয়ে থেকে, অনেক গভীরতার সাথে গিয়ে প্রেয়ার করতে হয়, অনেককে লাগে, অনেক দিন লাগে, তবে গিয়ে কিন্তু গার্জেন অ্যাঞ্জেলের সাথে কথা বলা যায়। তো এত কিছু আমরা করেছি, তারপরেতে বিভিন্ন রকমের রিচুয়াল করে গেছি। যেহেতু তার নামটা আমরা কিছুতেই জানতে পাচ্ছি না কে ভিতরে রয়েছে, সেই নামটা বললে তবে আমাদের কাজ অনেক ইজি হয়। আর সেই সোল কিছুতেই তার নাম বলছে না। তার নামটা জানার জন্য কতবার করে খালি আমরা গেছি আর আমাদের রিচুয়ালসগুলো করেছি। কখনো কখনো সর্ষে, যেমন সাদা কালো সর্ষে পুড়িয়ে সেটার ছেটা দিতে হয়, সেগুলো দিয়েছি যাতে কিনা ও সোলটা ভিতরে অস্থির হয়ে যায় এবং বলে। তারপরে গঙ্গা জলের সাথে অনেক কিছু আমরা মেলাই,
মানে অনেক যমুনা এরকম অনেক জল থাকে, সেটা মিলিয়ে আমরা একটা, যেমন বাইবেলেতে হোলি ওয়াটার থাকে না, তো আমাদের এখানে গঙ্গা তো পবিত্রতম নদী, তার সাথে আরও অনেক মানে জল আমরা মিলিয়ে আমরা একটা তৈরি করি। সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, তার সঙ্গে একটা মন্ত্র থাকে আমাদের, সেটা যতবার ছেটা দিই আমরা ততবার কিন্তু ভিতরে যদি কোনো অন্য সোল থাকে, তার সোল ছাড়া সে তীরবিরিয়ে একদম বেরোতে বাধ্য হবে। কিন্তু এই সোলটা এতটা মানে জেদি ছিল যে কিছুতেই সে নিজের নাম প্রকাশ করছে না, সে বেরোচ্ছে না। এই প্রক্রিয়া করতে গিয়ে ইভেন এমন হয়েছে যে আমাদের যে সহকারী থাকে, সেই সহকারী একটি মেয়ের, তুমি ভাবতে পারবে না, কোনো কারণ নেই মেয়েটা হঠাৎ করে, যেমন সেই একটা খিচুনি মতো ওঠে না, মেয়েটার হঠাৎ করে একটা খিচুনি উঠে গেল, মাটিতে পড়ে গিয়ে সে কী অবস্থা, মেয়েটার মুখ থেকে গাজা টাজাও বেরিয়ে গিয়েছিল। এরম করে তো সেই মেয়ে এখনও তার ট্রিটমেন্ট চলছে। তো এগুলো সব নেগেটিভ এনার্জির এফেক্টে হচ্ছিল। তো তখন আমি মানে জোর দিই আর কি, যে এরকম করলে তো হবে না, কিছু একটা জিনিস আপনারা লুকাচ্ছেন, একদম পরিষ্কার করে বলছেন না, আমাদের কাজ করতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। তখন আমার একটা ক্র্যাক করলো মাথায় যে আমি তো ওর চার্টে দেখেছিলাম যে ওর ম্যারেজ নিয়ে কিছু ইস্যুস আসতে পারে, তো একবার এই জায়গাটা বলে দেখি। তখন আমি ওর হাজব্যান্ডকে বললাম যে ওর কি এর আগে কোনো বিয়ে বা কিছু ছিল, কেন আমাদেরও তো গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে, আমরাও তো কাজ করার আগে তার সাথে কথা বলি, আমাদের যিনি গুরু থাকেন। তো যখন গুরুর সাথেও আমরা কথা বলি, গুরুও কিন্তু মাথার মধ্যে এই থিঙ্কিংটা দিলেন যে এই পার্সপেক্টিভে তোমরা এগো। ভগবান কি করেন, ভগবান কি এসে রাস্তা বলে দেন? আমাদের মধ্যে সেই থটটা দেন, বা কোনো এমন একটা রাস্তা দেখিয়ে দেন যে আমরা ওইখানে আমাদের উত্তর খুঁজে পাই। তো আমাদের প্রত্যেকের গার্জিয়ান অ্যাঞ্জেল কিন্তু এইভাবে আমাদের সহায়তা করেন। তো যাই হোক, আমার গুরুকে আমার শতকোটি প্রণাম তার চরণে, তিনিও কিন্তু রাস্তা দেখালেন আমাকে। যখন এই কথাটা বললাম তখন সেই ভদ্রলোক ব্যাপারটা খুলে বলল যে হ্যাঁ, ওর এর আগে একটা বিয়ে হয়েছিল, এবং সেটা অনেক ছোট বয়সে, মানে তখনও জাস্ট এইচএসটা পাশ করেছে, পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, ওর পাড়ার মধ্যেই ছিল ছেলেটি। এবং তারপর যা হয়, ছেলেটা তো অনেকটা সিনিয়র ছিল, সে একটু মদ টদ খেত, খুব নেশা টেশা করতো, এবং যার জন্য ঠিক বনিবনা হয় না, এরপরে দুজনে আলাদা হয়ে যায়। এবার যেহেতু পালিয়ে বিয়ে করেছিল, রেজিস্ট্রি ফেজিস্ট্রি কিছু হয়নি, দুজনে আলাদা হয়ে যায়, মেয়েটির বাপের বাড়ি চলে আসে। এবার বলেছি না যে এক পাড়ার মধ্যে, তবুও ছেলেটা না ওকে মানে ভীষণ ডিস্টার্ব করতো আর কি। তো একদিন কি হলো, ছেলেটা বাজারে, ওদের ওখানেই বাজারে একটা কোনো সমস্যা হয়েছিল, তাকে খুর চালিয়ে দিয়েছিল। মেয়েটাকে না, মানে একটা অন্য লোককে, বাজারে কারোর সাথে কোনো অশান্তি হয়েছে। তো ছেলেটা করেছে কি, মানে ওখানে বাজারে না ছেলেটা টালু নিয়ে বসতো আর কি, ঠিক আছে। তো ওই ঝগড়া হয়েছিল জায়গা ফ্যাগা নিয়ে, সামথিং এরকম কিছু একটা, অতটাও ডিপে আমি জানি না, কিন্তু খুর মতো চালিয়ে দিয়েছিল যে লোকটার সাথে ঝামেলা হচ্ছিলো তার উপরে। ফলে একটা পুলিশ কেস হয়ে যায়, সবাই সাক্ষী দেয়, এবং ছেলেটার বেশ কয়েকদিন জেল হেফাজত হয়, এখনও কেস চলছে বোধহয়। তো এবার এমন অবস্থা, কেস চলছে ছেলেটার, ওই খুর মেরেছিল সেই ওরিয়েন্টেড কেসটা। আচ্ছা, এইবার আমি বলছি, ও তো জেলে ছিল বেশ কয়েকদিন, বেলে বেরিয়ে এসছে। ততদিনে এই মেয়েটার কি হয়েছে, এই মেয়েটার বাড়ির লোক একে, মানে এই ছেলেটার সাথে আবার পরিচয় হয়েছে কলেজে গিয়ে করে, তা বলেছে ঠিক আছে এর সঙ্গে ভালো করে বিয়েটা দিয়ে দিই, আর কিছু করতে হবে না, ভালো ছেলে, ভদ্র পরিবার। ছেলেটা কিন্তু সব জেনে শুনেই মেয়েটাকে বিয়ে করেছে। 1-1.5 বছরের মাথায় এত কিছু ঘটে গেছে। তো ততদিন এই ছেলেটার কোথায় ছিল, কী বৃত্তান্ত, এসব আমি কিছু গ্যাপে জানি না, কেন ওরা আমাকে বলেও নি, আর আমার ইন্টারেস্টও ছিল না। ঘটনাটা তখন থেকে হলো যখন মেয়েটি একবার বাপের বাড়ি যায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে এর মধ্যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছে কেউ, আমার সন্দেহ ছিল ওই মরে গেছে কিনা। আমি ভেবেছি চলছে বললেন, আমি ওটাই ডাউট করলাম, আমার সন্দেহ ছিল যে ওই মরে গেছে কিনা, গিয়ে হয়তো এর কাছে এসছে কোনো বদলা নিতে। তারপরে বললো যে না ম্যাম, ও তো বেঁচে আছে, ওর এখনও কোর্টে কেস চলছে। তো একজন তখনই বললো যে খুর চালিয়েছিল, ফলে ও জেলে ছিল, তারপর বেল হয়েছে, বেরিয়ে এসছে।
ওর এখনও সেই কেসটা চলছে, ও তো বেঁচে আছে দিব্যি সুন্দর। আমি ও আচ্ছা, তাহলে তো ওর প্রেত আসার কোনো ব্যাপার নেই, তাহলে ওর সাথে কোনো কন্ট্যাক্ট হয়েছে? বললো হ্যাঁ, লাস্ট এই 9 মাস আগে ও যখন বাপের বাড়ি গেছিলো, ওখানে 9-10 মাস আগে তখন গিয়ে জানতে পারলো যে এরকম ও কনসিভ করেছে। সেই সময় ওই ছেলেটার সাথে ওর একবার দেখা হয়েছিল, তখন ছেলেটা ওকে বলেছিল যে যা হয়ে গেছে হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে, ওরকম ভুলভ্রান্তি হয়ে থাকে, তুমি একটা কাজ করে একে ছেড়ে দাও, একে ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো, আমরা সুখে শান্তিতে সংসার করবো, আমি নেশা ভাঙ কিছু করবো না। কিন্তু মেয়েটা দেখো, এখন মেয়েটা একটা সুন্দর একটা সাহারা পেয়েছে, একটা আশ্রয় পেয়েছে, স্টেবল লাইফ পেয়েছে, তো ও কি আর ছেড়ে যেতে চাইবে? তো বিয়ে করেছে রেজিস্ট্রি করে সুন্দর করে, তারপর কনসিভও করেছে। তখন ও সেই কথা ওকে বলেছে এবং এইটাও জানিয়ে দিয়েছে যে না, তো কনসিভ করেছি, আর তাছাড়া আমার হাজব্যান্ড খুব ভালো, আমি পুরোনো যা ফেলে দিয়েছি, তুমিও তোমার লাইফে ভালো থাকো, মুভ অন করো, আমাদের যখন ছাড়াছাড়ি হয়ে গেছে ভগবানের বোধহয় এটাই ইচ্ছা, তুমি কিন্তু আর যোগাযোগ করবে না। মেয়েটা চলে এসছে, এটাতেই ওর একটা বিশাল জেলাসি হয়ে গেছে, সাংঘাতিক একটা জেলাসি, যে ও ওকে বলতে গেল ফিরে আসার কথা, আর ও কিনা ওকে এরকম একটা বড় খবর দিল। সেই জেলাসির জায়গা থেকেই ও এই মেয়েটার প্রতি ওর একটা প্রতিশোধ স্পৃহা জন্মে গেছে, যে তোমাকে আমি সুখে থাকতে দেব না। এবং তারপরের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা জানতে পেরেছিলাম যখন ও বলে দিল, ওর হাজব্যান্ড যখন পুরো এন্টায়ার কেসটা আমাদের কাছে বলল, তখন আমাদের কাছে অনেকটা সুবিধা হয়ে গেল, এটা ইজি হয়ে গেল যে আমরা ইন্টারোগেট করব, সেইভাবে এনকাউন্টার করব এই আত্মাটার সাথে। তো ওর হাজব্যান্ড কিন্তু এটা বলে দেয়নি যে ও পাঠিয়েছে, কিন্তু মোটিভটা আমরা জানলাম যে কোথাও ওর থেকেই ব্যাপারটা হতে পারে। তো আমরা সেই ওরিয়েন্টেড কাজ শুরু করলাম, যখন ওকে হিন্টস দিতে শুরু করলাম যে তোকে কে পাঠিয়েছে আমরা জানি, কিন্তু তুই বল এই এই ব্যাপার, তখন সোলটা ধীরে ধীরে ভাঙলো। এইভাবে কমিউনিকেট করো? হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটা সোলকে তো ওইভাবে দেখা যায় না, সে দাঁড়িয়ে তো বলে না। অটো রাইটিং বলে একটা সিস্টেম হয়, আচ্ছা, অটো রাইটিং একটা সিস্টেম হয়, মানে ধরো যেমন মিডিয়ানশিপ, তার জন্য একজনকে লাগে যার মধ্যে আত্মাকে ঢুকতে অ্যালাউ করতে হয়, হ্যাঁ, আর এটা তারই একটা পার্ট, যে পার্শিয়াল পজিশন হবে, সম্পূর্ণ ঢুকবে না, কারণ একটা জেদি একটা সোল, তো আত্মাটা খুব জেদি, আমরা চাইনি যে এর মধ্যে মিডিয়ানশিপ করলে ঢুকে যদি কারো শরীরে এসে বেগরবাই শুরু করে, কোনো সমস্যা রেখে যায়, অলরেডি একজন তো অসুস্থ বললাম তোমাকে, তো এটা পার্শিয়াল পজিশন হয় এবং সে যা বলতে চায় সেটা সে লেখে। আচ্ছা, অটোমেটিক, কিন্তু জানো পেনটা ধরবে, লেখা হয়ে যাবে, ঠিক আছে, তার মনে যা আসবে সে লিখবে। এটা দুর্দান্ত ব্যাপার, যদি কখনো পারি তোমাকে এই জিনিসে সাক্ষী করব, দেখবে খুব ভালো লাগবে। তো যাই হোক, অটো রাইটিংয়ের মাধ্যমে আমরা দেখলাম যে এ হচ্ছে মধ্যম গ্রামে একজন আছে যিনি পঞ্চমন্ডির আসনে বসেন, তার হাতে বেশ ভূত প্রেত অনেক ধরাটরা আছে, এমন একজন তান্ত্রিক যে পয়সা রোজগার করে বেসিক্যালি মানুষের ক্ষতি করে, নিম্ন মার্গের একজন সাধক, আর খুব চট করে যারা সিদ্ধি লাভ করে, হ্যাঁ, দুম করে একটা পিশাচ সিদ্ধ করলো, কর্ণপিশাচিনী সিদ্ধ করে ফেললো, মন্ত্র জপ করে বছরের পর বছর ওইভাবে সিদ্ধি পান না এনারা, তাই যা ইচ্ছা তাই করে আর কি। তো সেইরকম এক কারো কাছে ওই ছেলেটি, আমরা কিভাবে ছেলেটার নাম জানলাম, আত্মা কি করে হয় নামের প্রথম অক্ষর বলে এবং শেষ অক্ষরটা বলে। আচ্ছা, এবার তোমাকে ধরে নিতে হবে, বয়সটা বলবে, এবার তোমাকে ধরে নিতে হবে যে, আর বলবে কিরম বলবে, পূর্ব প্রান্তে বাড়ি, পশ্চিম প্রান্তে হেঁটে যাও, এরমভাবে বলে। তো আমরা সেইভাবেই শুনলাম, আর তখন আর আমাদের 2 2 4 করতে বাকি থাকেনি, যে এই নাম দিয়ে, এই ওয়ার্ড দিয়ে নাম শুরু, এই ওয়ার্ড দিয়ে শেষ। যেহেতু মেয়েটার পাড়ার ছেলে, তো আমরা ইনফরমেশন সব একবারে দেখেই নিলাম। তখন আমরা বললাম, সব এন্টার কথাবার্তা হলো, আমি বললাম তাহলে তো তোমাকে যে পাঠিয়েছে আমরা ধরে ফেলেছি, সব তো হয়ে গেল, এইবার কাজ ছিল যে ছেলেটাকে যদি আমরা ধরতে পারতাম, ওই ছেলেটাকে ধরে আমাদের উগড়াতে হবে যে কোন তান্ত্রিকের মারফত কাজটা করেছে, তাহলে কেসটা ইজি হয়ে যায়। এইখানে এবার ব্যাপার হচ্ছে, তান্ত্রিক তো কোনোভাবে নিজের প্রোটেকশন দিয়ে রাখে,
তান্ত্রিক যে কোনো রকমভাবে প্রোটেকশন দিয়ে রাখে। আর এইসব ছিচকে তান্ত্রিক সবসময় সব জায়গায় থাকে না, এদিক ওদিক পালিয়ে বেড়ায় এরা, কোনো স্থায়ী জায়গা অনেক সময় থাকে না, অনেক সময়। তো যাই হোক, আমি কারো প্রফেশনকে ছোট করছি না, সবার আগে বলছি, কিন্তু দেখো কোনোভাবেই মানুষের ক্ষতি করাটাকে তো ভালো ধরা যায় না। তো এবার আমরা সিদ্ধান্ত নিলাম যে সোলটাকে জিজ্ঞেস করি যে কী কী বৃত্তান্ত অমুক তমুক। ও তখন বলল, বলছে আমি, আমার বাড়ি বাঁকুড়ায়, আমি চাষাবাদ করতাম। ওকে। কি হয়েছিল, মানে করোনাটা যে সময়টা হয়ে গেল না, তার ঠিক আগে ওদের খুব অভাব, মানে এই যে সোলটা, সে নিজে বলেছে যে খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সে সুইসাইড করে। আচ্ছা। পিছনে তার একটি মানে স্ত্রী, একটি বৃদ্ধা মা আর 4টে ছোট ছোট বাচ্চা আছে। 4টে বাচ্চা, যে সংসার চালাতে পারছিল না, মহাজনের কাছ থেকে খালি ধার হচ্ছিল, তো ও তো ছুটকারা পাবে বলে সুইসাইড করে ফেললো। বাট তুমি জানো, অ্যাজ ইউ নো, এর আগের পডকাস্টেও এ নিয়ে সুইসাইড নিয়ে কত আলোচনা হয়েছে। সেট তো পরের কথা, যার মহাজনের কাছ থেকে ধারে সংসার চলে তার 4টে বাচ্চা কি করে হয়? কি মানে এটা তো একটা আলাদাই অ্যাসপেক্ট, সেটা নিয়ে তো আর কি বলবো, আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে আছে। তো এখন ব্যাপার হচ্ছে এরকম, সে তো সুইসাইড করলো পরিবারকে ভাসিয়ে দিয়ে, কিন্তু সেও মুক্তি পেল না, তো স্বাভাবিক। কিন্তু মুক্তি পাওয়ার আশাটা তো প্রত্যেকটা সোলের থাকে না। প্রত্যেক দিন কে মরতে চায় বলো? সেম কষ্ট কে পেতে চায়? যখন একটা অ্যাম্বুলেন্স যায় না অরিত্র, তার পেছনে কত সোল দৌড়ায় জানো? ভিতরের রোগীটা যদি মরে যায় না, ফট করে পোর্টাল ওপেন হবে, তার সাথে আমরা সব বেরোবো, এতটা ডিজায়ার থাকে। শ্মশানে কত এনার্জি থাকে জানো? পোর্টাল ওপেন হবে, বেরোবো। হসপিটালে কত এনার্জি থাকে, কত সোল থাকে, মর্গে কত থাকে। যে পেশেন্ট জানবে আইসিইউতে রয়েছে, ধকধক করছে, তার সামনে কত সোল দাঁড়িয়ে থাকে জানো? ফট করে মরলেই পোর্টাল ওপেন হবে, ওর সাথে আমরাও বেরোবো। বেরোতে তো পারে না, কিন্তু যে কজন পারে হয়তো চলে যায়, ওল্ড সোল হয়ে এসছে, যাবে, ও অ্যালাউ করে তাই যেতে পারে। টাইম অ্যালাউ না করলে তো হবে না, ডিভাইন এনার্জি অ্যালাউ না করলে হবে না। বট এবার তার চেষ্টা তো করে বাঁচার জন্য। তো এই তান্ত্রিকের খপ্পরে কোনোভাবেই পড়ে যায়। তান্ত্রিক বোধহয় ওখানে কোনো কেস করতে গেছিলো, একে খপ্পরে পেয়ে গেছে, তো তুই আমার কাজ করে তো তোকে মুক্তি দিয়ে দেবো, চিন্তা নেই। তো একে দিয়ে বেশ কয়েকটা কাজ করিয়েও নিয়েছে। এ ছিল 5 নম্বর কেস। কি কথা ছিল? বাচ্চাটাকে মারবে, মাকে শুদ্ধ মারবে, তারপর চলে যাবে। তো একটা কাজ ওর হয়ে গেছে, মাটাকে মারা বাকি ছিল। তার আগেই ব্যাপারটা ডিসক্লোজ হলো। তা আমরা বলছি তাহলে ছেড়ে দাও ওকে, তুমি চলে যাও। বলছি যে না, আমাকে যা দায়িত্ব দেওয়া হচ্ছে আমি সেটা না করলে তো মুক্তি পাবো না, আমার এটা করতেই হবে, নাহলে আমি গিয়ে ওকে মেরে দেবো। যারা এসব তান্ত্রিক হয় না, যারা এসব চালান করে ভূত প্রেত, কি হয় বলো তো ভাই? এটা খুব টিপিক্যাল একটা ব্যাপার যে ওই তান্ত্রিকরা কিন্তু নিজেদের গাত্রবন্ধন করে রাখে, তাদের গিয়ে সোলগুলো কিছু করতে পারে না। কিন্তু যাদের নামে সংকল্প করে বা যাদের উদ্দেশ্য, যাকে নিয়ে উদ্দেশ্য করে করা হচ্ছে, মানে যে কাজটা করানোর জন্য অর্থ প্রদান করছে, তার তো কর্ম জুড়ে যায় একদম গ্র্যাজুয়ালি, বা আস্তে আস্তে তাদেরকে একদম শেষ করে দেয় এই সোলগুলো। মানে অরিত্র, তুমি বুঝতে পারছো, যারা এগুলো করে তারা নিজেদের দিকেও মৃত্যুকে আমন্ত্রণ জানিয়ে রেখে দেয়। আর যদি ভূত তোমায় ছেড়েও দেয়, তাও কর্ম তো তোমায় ছাড়বে না। আর এই ধরনের তান্ত্রিকগুলোর না হঠাৎ মৃত্যু পায় জানো, হঠাৎ। ঠিক আছে, আমি মানে আমার যেহেতু পিসির বাড়ি তোমার মেদিনীপুরের দিকে, তো আমি দেখতাম, মানে তখন আমি অনেকটাই ছোট, এরকম একজন আসতো, ঠিক আছে, হঠাৎ করেই একদিন শুনি যে সে মারা গেছে, আউট অফ নোওয়্যার। এখন আমি হয়তো মেলাতে পারি জিনিসটা, যে হয়তো সেও এই ধরনের কাজকর্ম কোনো না কোনো ফাঁক। তুমি জানো না, এই ধরনের তান্ত্রিক যারা হয় না, তাদের আশেপাশে কত এনার্জি থাকে, যারা অতৃপ্ত, আর একটু ফাঁক পেলে ওদের শেষ করে দেবে। এদের মৃত্যু এভাবেই হয় অরিত্র। এটাই কি হলো তারপরে আর কি, এরমভাবে আমরা জানলাম। ওকে বললাম যে তাহলে তুমি এবার ছেড়ে দাও না, আমাকে মুক্তি তাহলে কে দেবে, আমি তাহলে গিয়ে ওকে শেষ করব। আমি বললাম সে দেখো, মুক্তি যদি তুমি চাও তাহলে তোমাকে মুক্তি দেব, আমরা মুক্তি দেওয়াতে পারি, সেটা আমরা করতে পারবো, মহাজাগতিক শক্তিতে তোমাকে বিলীন করবো। তবে তুমি তো সুইসাইড করেছো, তোমার কতটা কি এখনও টাইমিং বাকি সেটা তো জানতে হবে। কিন্তু বলছে
তাহলে আমি কি করব এখন? আমি তো এখান থেকে বেরোতে যাই, রোজ মরছি, আমার তো এটা সহ্য হচ্ছে না। তাহলে আমি এই তান্ত্রিকের হাত থেকে অন্তত মুক্তি পাও, সেটা তো আমি করতে পারি। তো বলল যে ঠিক আছে। অনেক ব্যাপার ছিল, অনেক কনভারসেশন, অনেক কিছু। তাকে তার যাতে একটু সোল তৃপ্তি পায় তার জন্য তার বাড়িতে গিয়ে এই যে মানে যাদের আর কি কেস, এই মেয়েটির যে হাজব্যান্ড, সে তার বাড়িতে গিয়ে প্রায় 50,000 টাকা মতো দিয়ে এসছে ওই চাষির ফ্যামিলিকে, যে যাতে এর সোল একটু শান্তি পায়। তার নামে অনেক মানে পিণ্ড আর কি গয়াতে গিয়ে দেয়া দরকার। বাট তার বাবা, বললাম না বাবা না মা আনফর্চুনেটলি বেঁচে আছে, বা ফর্চুনেটলি যাই বলো না কেন, এবার ছেলের পিণ্ড ওইভাবে গয়ায় ওইভাবে দেয়া যাবে না। তো ওটা ওয়েট করছি আমরা। কিন্তু হ্যাঁ, ওর পরিবারকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে, এবং এর হাজব্যান্ড কথা দিয়েছে যে মাঝে মাঝে গিয়ে কিছু টাকা পয়সা আমি দেবো, কিছুভাবে হেল্প করব যতটা আমার সম্ভব। তো তাতে কিন্তু এর সোল অনেকটা শান্তি পেয়েছে। এবং যেহেতু খুব জেদি সোল, ও কিন্তু ওর একটা নেবেই, রিভেঞ্জও নেবে, এখানে না করতে পারলো ওইদিকে। তো কি বলবো, তখন আমরা বললাম যে ঠিক আছে, কিন্তু তুমি যে যাচ্ছ একে ক্ষমা করো। করলো। কারণ তুমি যে যাচ্ছ আমরা কি করে বুঝবো যে তুমি সত্যিই ছেড়ে চলে যাচ্ছ? বলছে আমি গেলে আর ফিরবো না। আমি যে সেই যাওয়াটা তাহলে কি করে প্রমাণ দেবে? বলছে একটা বড় কাঁচের বয়েম নিয়ে এসো, তার মধ্যে জল ভর্তি করো, করে ওই জানলার পাশটায় রেখে দাও। ওটা বড় প্রায় 5 লিটারের জারের মতো জল ভর্তি করা হলো। তার ওয়েটটা তো প্রচুর। ও বলল যখন আমি এখান থেকে বেরিয়ে যাব তখন ওই জারটা, ওই জানলাটা দিয়ে আমি বেরোবো এবং ওই জারটা পড়ে পুরো ভেঙে চুরচুর হয়ে যাবে। আমি চলে গেলাম, তাহলে জানবে। আমি কথা দিচ্ছ আর কোনো দিন ফিরবে না। বলছি কথা দিলাম, কোনো দিন ফিরবে না, কিন্তু আমাদের মুক্তির ব্যবস্থা আপনাদের করতে হবে যেমন করেই হোক। তা সেইটা আমরা সেই কাজ করছি। মানে কেসটা তার মানে এখনো রানিং চলছে? হ্যাঁ এখনো। এবং না, মেয়েটা মুক্তি পেয়েছে, মেয়েটা মুক্তি পেয়ে গেল। কাঁচের জারটা সত্যিই পড়ে ভেঙেছিল। আর তারপরে মেয়েটার কোনো দিন সেরকম ওয়েয়ার্ড বিহেভ করেনি। হ্যাঁ একটু চুপচাপ হয়ে গেছে অনেকটাই, এত বড় একটা ট্রমা, এত কিছু গেছে, ওই জন্যই তো এখনও কাউন্সিলিং চলছে, মেয়েটারও এখনও কাউন্সিলিং চলছে। এবং এই সেপ্টেম্বরে, লাস্ট সেপ্টেম্বরে কনসিভ করেছে আবার। আচ্ছা। এখনও মানে একদম হেলদি ওর প্রেগনেন্সি চলছে। তো ঠাকুরের এটা অসীম একটা কৃপা। তো আমরা সেই দিক থেকেও প্রচুর প্রোটেকশন দিচ্ছি। আর একটা কথা না বললে এটা অসম্পূর্ণ থেকে যাবে, যে ছেলেটি এই কেসটি করেছিল অরিত্র, এই মাস 2 মানে এই তোমার রিসেন্ট মাস 2ও না, ধরো 1 মাস 20 দিন এরকম, পুজোর তুমি ধরে নাও পুজোর পরেই আচ্ছা একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং অ্যাক্সিডেন্টে ছেলেটার 2টো পা বাদ হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, এখন সে সম্পূর্ণ বিছানায়। হ্যাঁ, তো ও তোর কর্মা পেয়ে গেল। এখন ও করেছে নাকি প্রেতটা করালো আমি জানি না। লাস্ট খবর আমি মেয়েটির হাজব্যান্ডের থেকে এটাই আমি পেলাম, যে ওর তো এখন এই অবস্থা, ও আর কিছু করার পরিস্থিতিতেও নেই। মেয়েটি ভালো আছে, একটা ভালো খবরের আমরা আশায় রয়েছি, ভালো সব কিছু ভালো হবে। তো এটা আমাদের একটা আশার জায়গা। এই যে বলছিলাম না প্রথমে, যে ঘটনাটা শুনতে গেলে এত বাধা পাচ্ছিলাম, ঘটনাটা কোনোভাবেই কমপ্লিটলি শুনে উঠতে পারছিলাম না। তুমিও তারপরে বললে যে কোথাও না কোথাও রেকর্ড করতে গিয়েও তোমার অনেক সমস্যা হয়েছে, অনেকবার বাধা এসেছে। আমার মনে হয় যে যেহেতু কেসটা এখনো অবধি অ্যাক্টিভ, যেহেতু তোমরা এখনো সেই সোলটাকে কমিটমেন্ট দিয়ে রেখেছো, এখনো পুরো করতে পারিনি কথাটা, আমরা জিনিসটা বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। দেখো হয়তো কোথাও না কোথাও সে চায় না, নাকি সে নিজের এক্সিস্টেন্সকে বোঝানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি দেখো, আমরাও চাই না যে যাদেরকে নিয়ে এই কেসগুলো হচ্ছে সেগুলো ডিসক্লোজ করতে, সেই জন্য তো আমরা নাম টাম বলি না, বা সঠিক একেবারে জায়গা আমার মনে হয় না বলাটাই ভালো। এটা হতে পারে একটা রিজন।
এই যে ঘটনাটা শুনলাম, এই ঘটনাটার প্রথমেই তুমি একটা কথা বলেছিলে যে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাটাক হওয়ার চান্স থাকে। এটা আমিও বহু জায়গায় শুনেছি, ইনফ্যাক্ট শুনেছি বলে আমি অনেককে গাইড করি যে অ্যাটলিস্ট প্রেগনেন্সির টাইমে খুব সাবধানে থাকা উচিত, খুব কনসিয়াস থাকা উচিত, যে কোনো জায়গায় যাওয়া উচিত না, চুল খুলে সন্ধেবেলা 6টার পর রাস্তায় বেরোনো উচিত না। কিন্তু আমি নিজেও জানি না যে এটা কেন হয়। প্রেগনেন্সির টাইমে কি এমন হয় একটা মেয়ে মানুষের চারপাশে যে সে এই নেগেটিভ এনার্জিগুলোকে অ্যাট্রাক্ট করে? এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, এই কথাটা যখন উঠলো এখানে একটা কথা বলছি আমি, যে যখন একটি মেয়ে প্রেগনেন্ট হচ্ছে তখন সবসময় মাথায় রাখবে যে তার যখন পিরিয়ডসটা বন্ধ হচ্ছে তখন সে প্রেগনেন্ট, কিন্তু ওটা শরীর থেকে বেরোচ্ছে না ঠিকই, শরীরে কোথাও জমা হচ্ছে। দ্যাট ইজ ওয়ান কাইন্ডস অফ এ টক্সিন, বজ্র পদার্থ কোথাও না কোথাও। আগেকার মানুষ তো বলতো ওই ব্লাড দিয়েই শিশু তৈরিও হচ্ছে। এটা খুব একটা ভুল কথাও নয়, একেবারে সায়েন্টিফিক্যালি যদি আমি না বলি। তো সেক্ষেত্রেও একটা ব্যাপার থাকে যে একটা নতুন প্রাণ যখন মায়ের মধ্যে একটা জাইগোট বা ভ্রূণ একটা গঠন হওয়ার, ফিটাস হওয়ার আগের মুহূর্তে ডিম্বাণু শুক্রাণুর মিলনটা হচ্ছে, সেই সময় যখন একটা জাইগোট বা আমি যদি বলি ফিটাস গঠনের সময়টা আসছে, সেই সময়ের পরে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম বলা আছে যে কোন সময় ভ্রূণের মধ্যে স্পন্দন আসে। যেমন জৈনরা বলে 22 সপ্তাহের মাথায় অন্তরাত্মা প্রাণ প্রদান করে। আচ্ছা, কেন? মায়ের মধ্যে একটা সোল রয়েছে, রাইট? আবার বেবি কিন্তু আর একটা সোল, হৃদস্পন্দন আসলে। তো এমন কিছু অতৃপ্ত আত্মা থাকে যারা সর্বসময় একটা ইজি শিকার খোঁজে, যার মধ্যে দিয়ে সে আবার এই পৃথিবীতে কামব্যাক করতে পারে, বা কারো শরীরের মধ্যে গিয়ে এই রূপ রস গন্ধ স্পর্শ নানা রকম এনজয়মেন্ট তারা নিতে পারে।